Assalamu alaikum, my dear students. You are warmly welcome to the class organized by Bornomala Adersho High School and College. It is the very beginning of the year, and today I am with you, Mr. Shoaibur Rahman, English lecturer of Bornomala Adersho High School and College. Noted a very important thing. That is, if you want to be serious in the very beginning of the year, you will be able to learn something special, something extraordinary. So, for this reason, you have to start learning, you have to start reading from the very beginning of the year if you want to learn something extraordinary. Okay, my dear students, today we will learn a synthesis. The first synthesis of your English first paper book, Unit 1, People or Institutions Making History. তোমরা যারা বইটা কিনেছো, তোমরা বইটা শুরুতে দেখো একদম আমরা আজকে ইংলিশ ফার্স্ট পেপার পড়ব। আর ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট 1 হচ্ছে পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি, অর্থাৎ এই মানুষরা এবং যে ইনস্টিটিউশনগুলো কোন কোন মানুষ এবং কোন কোন ইনস্টিটিউট মেকিং হিস্ট্রি ইতিহাস গড়েছে, এটা নিয়ে আজকের মূলত সিন প্যাসেজের আলোচনা। আর ইউনিট 1-এ আছে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে যে নেলসন ম্যান্ডেলাকে ফ্রম অ্যাপারথাইড ফাইটার টু প্রেসিডেন্ট। তাহলে অ্যাপারথাইড মানে হচ্ছে জাতি বিদ্বেষ, ফাইটার টু প্রেসিডেন্ট। ওকে, আমি প্রথমে মানে এই সিন প্যাসেজটা কী নিয়ে সেটা নিয়ে আমি প্রথমে একটু আলোচনা করব। প্রথমে এটা নেলসন ম্যান্ডেলা হচ্ছে উনি একজন পৃথিবীতে যেই কয়জন মানুষ মানবতার অধিকার অর্থাৎ সাধারণ মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন, তার মধ্যে অন্যতম বিখ্যাত হয়ে আছেন নেলসন ম্যান্ডেলা। উনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্ল্যাক প্রেসিডেন্ট ছিল। চলো আমরা যেহেতু এই প্যাসেজটা নেলসন ম্যান্ডেলা নিয়ে, নেলসন ম্যান্ডেলার লাইফ সম্পর্কে আমরা কিছু জেনে নিই। তাহলে নেলসন ম্যান্ডেলা হলো যে একজন ব্ল্যাক, অর্থাৎ তোমরা জানো যে যখন 1900 সালের দিক দিয়ে বা এর আগে থেকে কৃষ্ণাঙ্গরা, এমনকি এখনও বিশ্বের বিভিন্ন জায়গায় কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ একটা বর্ণ বৈষম্য সব জায়গায় বিরাজমান রয়েছে। অর্থাৎ যেখানে দেখা যায় শ্বেতাঙ্গরা রুল করছে, সেখানে কৃষ্ণাঙ্গরা তাদের ঠিকমতো অধিকার আদায় করতে পারছে না। তো নেলসন ম্যান্ডেলা এই যে কৃষ্ণাঙ্গদের, উনি ছিলেন একজন কৃষ্ণাঙ্গ এবং এই কৃষ্ণাঙ্গদের অধিকার আন্দোলনের জন্য উনি হয়েছেন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সমাদৃত মানুষ। চলো আমরা নেলসন ম্যান্ডেলার জীবনী সম্পর্কে আমরা একটু দেখি। উনি 1918 সালে উনি জন্মগ্রহণ করেছেন। তারপর দেখো 1925 উনি প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছেন 7 বছর বয়সে। আর হচ্ছে 1942 সালে উনি BA কমপ্লিট করেছেন অ্যান্ড জয়েন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এটা হচ্ছে আফ্রিকাতে, উনি ছিলেন মূলত আফ্রিকার একজন মানুষ, সাউথ আফ্রিকার, এবং সাউথ আফ্রিকাতে যে পলিটিক্যাল একটা পার্টি ছিল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, এখানে উনি জয়েন করছেন, সংক্ষেপে হচ্ছে ANC। তারপর এখানে জয়েন করার পর 1944-এ উনি হচ্ছে ANC ইউথ লীগ অর্থাৎ যুবলীগ, অর্থাৎ এই যে এই রাজনৈতিক দলটা, এই দলটার একটা ইয়থ লীগ, একটা যুবলীগ উনি গঠন করেন। তারপর 1951 সালে আর এই যেটা তিনি গঠন করেন কো ফাউন্ডার হিসাবে, সেটার তিনি প্রেসিডেন্ট হয়ে যান 1951 সালে। অর্থাৎ তারপর 1952 সালে তিনি অ্যারেস্ট হয়। কিভাবে অ্যারেস্ট হয়? তখন মানে নির্বাচনের প্রস্তুতি চলতেছিল, তো এই যে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, এটার প্রচারণা চালাতে গিয়ে উনি প্রথম অ্যারেস্ট হয়। তারপর হচ্ছে উনি ওনার জীবনে প্রায় 30-35 বছর শুধু জেলের মধ্যেই উনি কাটিয়েছেন।
তারপর দেখো 1962 সালে লিভস কান্ট্রি ফর মিলিটারি ট্রেনিং, অর্থাৎ উনি দেখলো যে কৃষ্ণাঙ্গরা কোনোভাবেই, যত ধরনের আন্দোলন করা হচ্ছে, কৃষ্ণাঙ্গরা কোনোভাবেই তাদের অধিকার ফিরে পাচ্ছে না। যার কারণে তিনি প্রথম চিন্তা করলেন যে এই অধিকার আন্দোলনের জন্য আমাদেরকে সশস্ত্র আন্দোলন বেছে নিতে হবে। তারপর 1962 সালে উনি দেশ ছেড়ে চলে গেলেন এবং 8 মাস দেশের বাইরে থেকে দেশের বিভিন্ন স্থানে তিনি গিয়ে তিনি গেরিলা যুদ্ধ এবং সশস্ত্র আন্দোলনের প্রস্তুতি নিলেন। তখন মানে ম্যান্ডেলা তার যে শত্রুদের কাছে অর্থাৎ সরকারের কাছে তিনি সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে তিনি পরিচিত ছিলেন। তো 1963 সালে রেভোনিয়া ট্রায়াল গঠিত হইল, অর্থাৎ উনি যে রাষ্ট্রের বিরুদ্ধে এইসব যে কাজকর্ম করেছেন, মানে ওইখানে আসলে মূলত দেখা যাচ্ছে যে তিনি কৃষ্ণাঙ্গদের অধিকার আন্দোলনের জন্য, আদায়ের জন্য, তখন কৃষ্ণাঙ্গদের কোনো অধিকার ছিল না, তারা কোনো চাকরি পেত না, তারা দেখা যায় সবচেয়ে সমাজের নিগৃহীত জনগোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তো এই যে সশস্ত্র আন্দোলন উনি গঠন করেছেন, এটার কারণে রিভোনিয়া ট্রায়াল, এই ট্রায়ালটা গঠিত হয়, বিচার গঠিত হয় এবং তাকে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ সর্বোচ্চ মৃত্যুদণ্ড তাকে দেওয়া হয়। তারপর দেখো 63 থেকে প্রায় 1990 উনি প্রায় 27 বছর 3 ডিকেডস উনি জেলের মধ্যে ছিলেন। তো জেলের মধ্যে থাকা অবস্থায় ওনাকে যখন মানে জেলের মধ্যে উনি যখন থাকতেন তখনও কিন্তু কৃষ্ণাঙ্গদের আন্দোলন থেমেছিল না। তো 1982 সালের দিকে, 1978 সালের দিকে তো কৃষ্ণাঙ্গরা দেখা যায় সব বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করত। তো তখন দেখা যায় 1978 সালে এবং 1985-86 সালের দিকে কৃষ্ণাঙ্গদের আন্দোলন এত বেশি মারাত্মকভাবে রূপ নেয়। ওইখানে দেখা যায় কৃষ্ণাঙ্গরা ছিল সেখানে অনেক বেশি পরিমাণে ছিল, শ্বেতাঙ্গরা সেখানে রুল করত কিন্তু তারা সেখানে কম ছিল। তো এত বেশি পরিমাণে আন্দোলনটা হয় যার কারণে সরকার তাকে 1990 সালে তাকে জেল থেকে মুক্ত করতে বাধ্য হয় এবং তার যে ANC, এটা যে এই পার্টিটা, এটা আগে ব্যান করা হয়েছিল, এটাকে আনব্যান্ড করে ফেলে এবং ম্যান্ডেলাকে রিলিজ করে 1990 সালে। 1993 সালে উনি নোবেল শান্তি পুরস্কার পেলেন এবং 1994 সালে উনি প্রেসিডেন্ট হলেন, ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। তারপর 2004 সালে উনি সব কিছু ছেড়ে দিয়ে উনি পাবলিক লাইফ ত্যাগ করলেন এবং 2013 সালে তার মৃত্যু হয়েছিল। তাহলে আমরা দেখো এবার আমরা সিন প্যাসেজটা পড়া শুরু করব। তোমরা সিন প্যাসেজটা পড়া শুরু করার আগেই তোমরা প্রথমে বইটা নিয়ে নাও। দেখো এখানে এটা হচ্ছে রয়টার্স পত্রিকার একটা অংশ বিশেষ এখানে তুলে দেওয়া হয়েছে। তো দেখো 15 ডিসেম্বর 2013, 1913 সালের 15ই ডিসেম্বর এটা এখানে উল্লেখ করা হয়েছে। জোহানেসবার্গ, এটা হচ্ছে জোহানেসবার্গ থেকে প্রকাশিত হয়েছে, এটা দক্ষিণ আফ্রিকার একটা শহরের নাম রয়টার্স। নেলসন ম্যান্ডেলা, শোনো তোমরা হচ্ছে যখন মেইন বইটা সামনে রাখবে, যে ওয়ার্ড মিনিংগুলো পারবে না তোমরা এই ওয়ার্ড মিনিংগুলো নিচে আন্ডারলাইন করে রাখো এবং আমি যখন ওয়ার্ড মিনিংগুলো বলবো তোমরা তখন এগুলো লিখে রাখবে। দেখো নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকাকে পথ নির্দেশ করেছেন, পথ দেখিয়েছেন। গাইডেড মানে পথ দেখানো। সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকেলস অফ অ্যাপারথাইড। শেকেলস মানে হচ্ছে জিজির মানে শিকল অর্থাৎ বর্ণ বৈষম্যর শিকল থেকে টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, বহুজাতিক গণতন্ত্রের দিকে। অর্থাৎ আগে দক্ষিণ আফ্রিকা ছিল মানে বর্ণ বৈষম্যে ভরপুর, সেখানে ব্ল্যাকরা কোনো ধরনের অধিকার পেত না, নির্বাচন করতে পারতো না, সরকারে যেতে পারতো না। তো উনি পথ প্রদর্শন করেছেন দক্ষিণ আফ্রিকাকে এই যে বর্ণ বৈষম্যর শিকল থেকে বেরিয়ে এসে একটা বহুজাতিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য। কি হিসাবে? অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। তাইলে অ্যাজ অ্যান আইকন হিসাবে, একজন প্রতীক হিসাবে অফ পিস শান্তির, অ্যান্ড রিকনসিলিয়েশন এবং সেটেলমেন্ট মীমাংসা, হু কেম টু এম্বডি যিনি এসেছিলেন বাস্তব রূপদান করতে। এম্বডি মানে বাস্তব রূপদান করা। এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আর এটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য উনি সারা পৃথিবীতে উনি ন্যায় বিচার চালিয়ে দেওয়ার জন্য উনি এখানে এসেছিলেন।
ইমপ্রিজন মানে জেলের মধ্যে থেকে ফর নিয়ারলি 3 ডিকেডস। আমরা এখান থেকে দেখলাম যে প্রায় 27 বছর, অর্থাৎ 1963 থেকে 1990 সাল পর্যন্ত উনি জেলের মধ্যে ছিলেন। ফর হিজ ফাইট, তার যুদ্ধের জন্য অ্যাগেনিস্ট হোয়াইট মাইনরিটি রুল, অর্থাৎ শ্বেতাঙ্গরা যে শোষণ করত শাসনের নামে, এটার জন্য তিনি যুদ্ধ করেছিলেন। আর এই যুদ্ধ করার জন্য মূলত তাকে জেলের মধ্যে যেতে হয়েছে। প্রায় 27 বছর ধরে উনি একাধারে জেলে ছিলেন, এবং 27 বছর উনি যখন এই জেলের মধ্যে ছিলেন তখন তিনি ওই সময় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দামি এবং যাকে নিয়ে সবচেয়ে বেশি লেখা হতো যে পলিটিক্যাল প্রিজনারে পরিণত তিনি হয়েছিলেন। ম্যান্ডেলা কখনোই হারিয়ে ফেলেননি হিজ রিজলভ, তার দৃঢ় সংকল্প তিনি কখনো হারিয়ে ফেলেননি। টু ফাইট, যুদ্ধ করতে, ফর হিজ পিপলস ইমানসিপেশন মানে মুক্তি, স্বাধীনতা, তার মানুষের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য তিনি কখনোই তার এই দৃঢ় সংকল্প, যুদ্ধ করার দৃঢ় সংকল্প তিনি কখনোই হারিয়ে ফেলেননি। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি ছিলেন দৃঢ় সংকল্প টু ব্রিং ডাউন অ্যাপারথাইড। ব্রিং ডাউন মানে রহিত করা। তো ব্রিং ডাউন এগুলো হচ্ছে গ্রুপ ভার্ব। এই গ্রুপ যেমন ব্রিং অ্যাবাউট, ঘটানো, ব্রিং ফোর্থ, হ্যাঁ, উৎপাদন করা, অর্থাৎ ব্রিংয়ের সাথে দেখা যায় বিভিন্ন ধরনের প্রেপোজিশন যোগ করলে বিভিন্ন ধরনের মিনিং হয়। অ্যাপারথাইড হোয়াইল অ্যাভয়েডিং, এবং অ্যাভয়েড করে আ সিভিল ওয়ার, অর্থাৎ মানুষের নাগরিকদের মধ্যে একটা যুদ্ধ। এই যুদ্ধটা ব্যতি রেখে উনি চেয়েছিলেন যে কীভাবে কৃষ্ণাঙ্গদের অধিকার আন্দোলন করা যায়। হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিজমা, তার যে সম্মান প্রতিপত্তি এবং তার যে কারিজমা এবং যে দক্ষতা, হেল্পড হিম, তাকে সাহায্য করেছিল উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সাপোর্ট পেতে। এখানে দেখো হেল্পের পরে দেখো উইন, ভার্বের বেস ফর্ম রয়েছে, হেল্প, লেট, মেক, এগুলোর পর সাধারণত ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। সি, প্লিজ। উনি দেখো উনি একটা বক্তব্যের মধ্যে উনি বলেছিলেন, আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি, আমি ঘৃণা করি বর্ণ বৈষম্য মোস্ট ইন্টেন্সলি, অত্যন্ত তীব্রভাবে, অ্যান্ড অল ইটস ম্যানিফেস্টেশনস, এবং ইহার সর্বপ্রকার প্রকাশ। এটা তার একটা বক্তব্য। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, উনি এখানে বলেছেন আমি সারাটা জীবন জুড়ে এর জন্য যুদ্ধ করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখনও যুদ্ধ করে যাচ্ছি। অ্যান্ড উইল ডু আনটিল দ্য এন্ড অফ মাই ডেথ, এবং এই যুদ্ধ মানুষের অধিকার আদায়ের জন্য, কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের জন্য এই যুদ্ধ আমি আমার মৃত্যুর পর্যন্ত, আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি এটা চালিয়ে যেতে থাকব। ম্যান্ডেলা সেইড, এই যে এই বক্তব্যটা ম্যান্ডেলা দিয়েছিলেন ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, তার যে সর্বস্বীকৃত গ্রহণীয় একটা বক্তব্য, যখন তিনি বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, অর্থাৎ 1994 সালে উনি যে আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন, এই যে এখানে দেওয়া আছে যে আফ্রিকার প্রেসিডেন্ট যে হয়েছিলেন, ওই প্রেসিডেন্ট হওয়ার সময় উনি এই বক্তব্যটা দিয়েছিলেন। উনি আরও বলেছিলেন, দ্য টাইম ফর হেলিং অব দ্য ওন্স হ্যাজ কাম। এখানে দেখো দ্য টাইম, ওই সময়, ফর দ্য হেইলিং মানে নিরাময়, অব ওন্স ক্ষত, অর্থাৎ কৃষ্ণাঙ্গদের মধ্যে এতদিন যাবৎ যে ক্ষত তৈরি হয়েছিল, এই ক্ষত নিরাময়ের সময়টা এখনই এসেছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য chasm দ্যাট ডিভাইড আস ইজ কাম, উনি বলেছেন দ্য মোমেন্ট, ওই মুহূর্তটা, টু ব্রিজ দ্য chasm মানে হচ্ছে গ্যাপ, ব্রেক, অর্থাৎ কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের মাঝখানে যে একটা গ্যাপ, এই গ্যাপটা ব্রিজ মানে সংযোগ সাধন করা, এই সংযোগ সাধন করার সময়টা এখন এসেছে। এগুলো উনি বলেছিলেন ফার্স্ট যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন। ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, এটা আমরা পড়েছি, উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর এই সম্মানটা উনি পেয়েছিলেন হচ্ছে FWD ক্লার্ক। এই যে ডি ক্লার্ক, উনি তখন শ্বেতাঙ্গ ছিল এবং আফ্রিকার প্রেসিডেন্ট ছিল। উনি মূলত তার যে মামলা যাবজ্জীবন তখন ছিল 30 বছরের কারাদণ্ড, ক্যাপিটাল পানিশমেন্ট, কিন্তু উনি 3 বছর আগেই ম্যান্ডেলাকে জেল থেকে বের করে ফেলেন। এজন্য শান্তির পুরস্কারটা ম্যান্ডেলা এবং ওনাকে একসাথে দেওয়া হয়েছিল। আর উনার দেখো এখানে পরিচয় দেওয়া হয়েছে, দ্য হোয়াইট আফ্রিকান লিডার হু হ্যাড ফ্রিড হিম, যিনি যাকে মুক্ত করেছিলেন ফ্রম প্রিজন 3 years আর্লিয়ার, অ্যান্ড নেগোশিয়েটেড মানে হচ্ছে মীমাংসা করা, হ্যাঁ, আলাপ আলোচনা করা,
অর্থাৎ কোনো আলাপ আলোচনা করে মীমাংসায় পৌঁছানো হচ্ছে নেগোশিয়েটেড দ্য এন্ড অফ দ্য অ্যাপারথাইড, অর্থাৎ অ্যাপারথাইড দূরীভূত করার জন্য উনি ম্যান্ডেলার সাথে মীমাংসা করেছিলেন এবং ম্যান্ডেলাকে মুক্ত করেছিলেন। Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. অর্থাৎ এখানে বলা হয়েছে went on, ম্যান্ডেলা চালিয়ে গিয়েছিলেন to play a prominent role, গুরুত্বপূর্ণ একটা ভূমিকা on the world stage, বিশ্বের দরবারে as an advocate মানে হচ্ছে পক্ষে কথা বলা মানুষ হিসাবে, of human dignity, মানুষের মর্যাদার, in the face of challenges, তো মানুষের জন্য, মানবতার জন্য যারা কাজ করে তাদেরকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, আর এই চ্যালেঞ্জ মোকাবিলা করেই উনি এই আন্দোলন করেছিলেন। রেঞ্জিং মানে হচ্ছে দেখো আমরা বলি যে এই গুলি করলে দেখা যায় এটা রেঞ্জের মধ্যে আছে কিনা, হ্যাঁ, বা একটা কিছু কিনলে একটা রেঞ্জের মধ্যে আছে কিনা, মানে একটা দিক থেকে আরেকটা দিক এখানে বর্ণনা করা হয়। রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল সাপ্রেশন, অর্থাৎ রাজনৈতিক নির্যাতন থেকে এইডস পর্যন্ত সব কিছু নিয়ে উনি মানুষকে সতর্ক করেছিলেন এবং মানুষের মর্যাদার জন্য উনি আন্দোলন করেছিলেন। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ, 2004 সালের জুনে তিনি জনজীবন ফর্মাল লাইফ তিনি ত্যাগ করলেন। এটা ছিল তার 86 বার্থডে, অর্থাৎ 86 বছর বয়সে। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, অ্যাডোরিং মানে খুব প্রিয়, তো তার কান্ট্রিম্যানকে তিনি বলেছিলেন ডোন্ট কল মি, তোমরা আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। বাট হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট রিভারেড পাবলিক ফিগার্স, কিন্তু তিনি এর মধ্যে পরিণত হয়েছিলেন বিশ্বের মধ্যে সবচেয়ে সম্মানিত, রিভারেড, রেসপেক্টেড পাবলিক ফিগার, হ্যাঁ, কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল, যার মধ্যে ছিল কীর্তিমান নক্ষত্র, উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, অর্থাৎ অনর মেসেজ ছিল, কিসের মেসেজ ছিল? ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান ডিগনিটি, হিউম্যান রাইটস, অর্থাৎ তিনি মানুষের অধিকার, মানুষের মর্যাদা, মানুষের স্বাধীনতা, এগুলো নিয়ে তিনি সারাটা বছর কাজ করেছিলেন। তো এখানে দেখো হি ইজ দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম। এই যে নাদিম গর্ডিমার, উনি একজন নোবেল লেউরেট, সাহিত্যে উনি নোবেল পেয়েছেন, সাউথ আফ্রিকান একজন লেখক। উনি বলেছিলেন হি ইজ দ্য এপিসেন্টার মানে কেন্দ্রবিন্দু, অফ আওয়ার টাইম, আমাদের সময়ে, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের সাউথ আফ্রিকাতে, অ্যান্ড ইউর্স, এবং তোমাদের, হোয়ার এভার ইউ আর, তুমি যেখানেই থাকো না কেন। তো নাদিম গর্ডিমার বলেছিলেন the years Mandela spent behind bars, behind দুটো উচ্চারণই আছে, যে ওই সময়গুলো ম্যান্ডেলা যখন ছিলেন বারের মধ্যে, জেলের মধ্যে, দ্য ওয়ার্ল্ড মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, আর তিনি ওই সময়গুলো, এই যে 30 বছর 27 বছর, এই সময়গুলোতে তিনি হয়ে গিয়েছিলেন পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে স্বীকৃত এবং সবচেয়ে বেশি আলোচিত পলিটিক্যাল প্রিজনার হিসাবে, এবং তার ছিল মিথিক স্ট্যাচু এবং অতীন্দ্রিয় মর্যাদাপূর্ণ অফ মিলিয়ন্স অফ, অর্থাৎ এই পৃথিবীতে যারা ব্ল্যাক ছিল, কৃষ্ণাঙ্গ ছিল, তাদের সকলের শ্রদ্ধার একটা জায়গা করে নিয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। এখানে দেখো তারপর এই যে রেভোনিয়া ট্রায়ালের কথা এখানে বলা হয়েছে, আর এই রেভোনিয়া ট্রায়ালে উনি কি বলেছিলেন জানো? উনি যে রেভোনিয়া ট্রায়াল 1963 সালে তাকে যখন মানে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়, উনি বলেছিলেন আই হ্যাভ চেরিশড দ্য আইডিয়াল অব এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি ইন হুইচ অল পারসনস লিভ টুগেদার ইন হারমোনি উইথ দ্য ইকুয়াল অপরচুনিটিস, ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ। উনি বলেছেন যে এটা এমন একটা আদর্শ যেটার জন্য আমি বাঁচতে পারি, অ্যান্ড টু অ্যাচিভ, এবং এটা অর্জন করতে পারি, অ্যান্ড বাট ইফ নিডস বি, যদি এটা দরকার হয়, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার্ড ডু, এটা এমন একটা আদর্শ যেটার জন্য আমি মরতে প্রস্তুত। সত্যিকার অর্থেই অসাধারণ একটা ইতিহাস নেলসন ম্যান্ডেলা, যেটা মানুষকে উজ্জীবিত করে তার নিজেদের অধিকার আদায়ের জন্য। তো আমরা ম্যান্ডেলার ইতিহাস পড়লাম। দেখো বন্ধুরা, এখন আমরা এই সিন প্যাসেজটা আমরা পড়া কমপ্লিট করেছি মোটামুটি। সিন প্যাসেজ থেকে তোমাদের অনেক ধরনের প্রশ্ন থাকে। আজকে সিন প্যাসেজ থেকে যে তোমাদের কিছু সিনোনিম এবং কিছু পার্টস অফ স্পিচ আমি তোমাদেরকে এখানে দেখাবো। তো এখানে তোমরা খেয়াল করো যে শ্যাকেলস মানে হচ্ছে শিকল, হ্যাঁ, বা বাধা, জিঞ্জির, হ্যাঁ, এটার সিনোনিম হচ্ছে চেইন,
রিস্ট্রাকশন বাধা, অ্যাপারথেইড মানে হচ্ছে বর্ণ বৈষম্য, এটা হচ্ছে ডিসক্রিমিনেশন বর্ণ বৈষম্য, আইকন মানে হচ্ছে প্রতীক, হ্যাঁ সিম্বল মডেল, রিকনসিলিয়েশন মানে হচ্ছে মীমাংসা, সেটেলমেন্ট রিইউনিয়ন, এম্বডি মানে পার্সনিফাই মানে একত্রিত করা, হ্যাঁ মানে কোনো কিছু প্রকাশ করা, পার্সনিফাই রিপ্রেজেন্ট, রিজলভ মানে দৃঢ় সংকল্প, ফার্মনেস, ইমানসিপেশন মানে স্বাধীনতা, হ্যাঁ লিবারেশন রিলিজ, ফ্রিডম, ক্যারিজমা মানে চার্ম, পার্সোনালিটি ক্যারিজমা, ক্যাজম মানে পার্থক্য, গ্যাপ ব্রেক, রিভারেড মানে রেসপেক্টেড ভ্যালিউড সম্মানিত। আর এখানে দেখো কিছু পার্টস অফ স্পিচ রয়েছে, এগুলো নিয়ে আমি একটা আলোচনা করি। ইমপ্রিজন্ড ফর নিয়ারলি 3 ডিকেডস, এখানে খেয়াল করো প্রিপোজিশনের পরে 3টা ওয়ার্ড রয়েছে। তো প্রিপোজিশনের পরে সাধারণত 3টা ওয়ার্ড থাকলে একটা হয় অ্যাডভার্ব, একটা হয় অ্যাডজেক্টিভ, আর শেষেরটা হয় নাউন। তাহলে এখানে নিয়ারলি এটা একটা অ্যাডভার্ব। ফর হিজ ফাইট, এখানে দেখো ফর হিজ ফাইট এখানে নাউন, কারণ হচ্ছে এখানে দেখো হিজ একটা ডিটারমাইনার রয়েছে, অর্থাৎ একটা পজেসিভ রয়েছে, পজেসিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হয়। এখানে খেয়াল করো এগুলো হচ্ছে তোমার প্যাসেজের কয়েকটা অংশ আমি এখানে তুলে দিয়েছি। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, দেখো হিজ, হ্যাঁ তো হিজ, বাই, হার, দেয়ার, এগুলোর পর যদি একটা ওয়ার্ড থাকে সেটা সবসময় নাউন হয়। টু ফাইটটা কিন্তু এখানে ভার্ব, এখানে দেখো টু অর্থাৎ টু রয়েছে ফুল ইনফাইনিটিভ, এরপরে ভার্ব, কিন্তু এখানে দেখো ফাইট এখানে ভার্ব কিন্তু ফাইট এখানে নাউন, কারণ এখানে হিজের পরে এসেছে, পজেসিভের পরে এসেছে। ওয়াইল অ্যাবোর্ডিং, ওয়াইলের ঠিক পরে যদি ভার্ব থাকে সেটা সবসময় নাউন হয়। সিভিল ওয়ার এখানে নাউন, সিভিল এখানে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? দেখো আর্টিকেলের পরে যদি সাধারণত 2টা ওয়ার্ড থাকে তাহলে পরেরটা নাউন হয়, আগেরটা অ্যাডজেক্টিভ হয়। আর হোয়াইলের পরে অ্যাভয়েডিং ভার্বের আইএনজি ফর্ম, এগুলোকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। তারপর দেখো নেগোশিয়েটেড দ্য এন্ড অফ দ্য অ্যাপারথাইড, এখানে দেখো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে এন্ড, আমরা জানি এন্ড হচ্ছে একটা ভার্ব, এটা অর্থ শেষ করা, হ্যাঁ কিন্তু এখানে যেহেতু আর্টিকেলের পরে একটা ওয়ার্ড রয়েছে এজন্য এটা নাউন। আর এখানে দেখো প্রমিনেন্ট রোল, আর্টিকেলের পরে 2টা ওয়ার্ড আছে যার কারণে এটা নাউন, এটা এখানে অ্যাডজেক্টিভ। আর্টিকেলের পরে 2টা ওয়ার্ড থাকলে একটা অ্যাডজেক্টিভ হয়, একটা নাউন হয়। যদি 3টা ওয়ার্ড থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন হয়। অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, তাহলে দেখো এখানে আর্টিকেল আছে, এখানে ওয়ার্ল্ড জানি আমরা সাধারণত নাউন, কিন্তু এখানে এটা অ্যাডজেক্টিভ, কারণ হচ্ছে স্টেজ একটা নাউন রয়েছে। তাহলে আর্টিকেলের পর যদি 2টা ওয়ার্ড থাকে শেষেরটা হবে নাউন এবং আগেরটা হবে অ্যাডজেক্টিভ। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্টস। আমি আবারও বলছি তোমরা হচ্ছে ট্রাই টু বি সিরিয়াস ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ ইউর স্টাডি। I will show you the next discussion in my next class. Thank you for being with me. Allah Hafiz.